নতুন নজির সৃষ্টি করে এবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হবে নতুন সরকারের শপথ। মঙ্গলবার সকালে নতুন সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার। বিকেলে প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে। সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এতে অংশ নেয়ার জন্য ভারত, পাকিস্তান সহ ১৩টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানকে আমন্ত্রণ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। আরও জানাচ্ছেন রাকিব হাসান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০৯টি আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলটির ইচ্ছে অনুযায়ী নতুন সংসদ সদস্যদের পাশাপাশি নতুন রীতি সৃষ্টি করে এবার নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। শপথ অনুষ্ঠান আয়োজনের সার্বিক প্রস্তুতি নিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগ। সচিবালয় আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, সকাল 10টায় শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা, আর বিকাল 4টায় শপথ নেবেন নতুন মন্ত্রিপরিষদ। মঙ্গলবার দিন সকাল 10টার সময় সংসদ সদস্যদের শপথ হচ্ছে। খুব সম্ভবত যেরকম পরিস্থিতি আমি ধারণা করছি যেটা প্রধান নির্বাচন কমিশনার করাবেন। আর হচ্ছে এরপর পরই বিএনপি থেকে আমাদের জানানো হয়েছে যে ওনারা ওইখানে বসেই ওই শপথের পরপরই ওনাদের সংসদীয় দলের যে প্রধান তাকে নির্বাচিত করবেন, হয়তো 11:30-12টার দিকে। আর বিকাল 4টায় সাউথ প্লাজাতে শপথ অনুষ্ঠান হবে মন্ত্রিসভার। সেটা আমি এখন পর্যন্ত যতটুকু জানি সেটা রাষ্ট্রপতি করার কথা উনি করবেন। মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে অংশ নিতে এরই মধ্যে সার্কভুক্ত দেশের পররাষ্ট্র মন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানান আইন উপদেষ্টা। আমার মিটিংয়ে যেটা শুনেছি সেটা হচ্ছে এখন পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয় যে আছে তাদের পক্ষ থেকে সার্ক কান্ট্রিগুলোর পররাষ্ট্র মন্ত্রীদের বলা হয়েছে। তবে জানা গেছে বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের নেতাদের সাথে আলোচনা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ 13টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। নতুন সরকারের এমপি মন্ত্রীদের শপথ অনুষ্ঠানের জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে অন্তর্বর্তী সরকার। শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে সার্কভুক্ত দেশ ও কাতারের পররাষ্ট্রমন্ত্রীকে। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে সব কথা জানান প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, এবারের নির্বাচনে দেশের ইতিহাসে সবচেয়ে কম সহিংসতা হয়েছে। এস.এম. আরিফের রিপোর্টে বিস্তারিত। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে কথা বলেন প্রেস সচিব শফিকুল আলম। একটা সাকসেসফুল এবং একটা ঐতিহাসিক ইলেকশন, ফেস্টিভ ইলেকশন করার জন্য ধন্যবাদ প্রস্তাব গ্রহণ। তিনি জানান, নতুন সরকারের এমপি মন্ত্রীদের শপথ অনুষ্ঠানের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সার্কভুক্ত দেশ যেটা 7টি দেশ আছে তাদের সব ফরেন মিনিস্টারদেরকে ইনভাইট করা হয়েছে এবং অ্যাট দ্য সেম টাইম কাতারের ফরেন মিনিস্টারকে ইনভাইট করা হয়েছে। আজকে এই মিটিং এই সাউথ প্লাজায় কিভাবে এই প্রথম সাউথ প্লাজায় এই ধরনের একটা অনুষ্ঠান হচ্ছে, তো এই অনুষ্ঠানটা কিভাবে পরিচালিত হবে, এটা যাতে সুন্দর সিমলেস একটা অনুষ্ঠান পরিচালিত হয়। এবারের নির্বাচনে ইতিহাসে সবচেয়ে কম সহিংসতা হয়েছে উল্লেখ করে প্রেস সচিব জানান, বিভিন্ন কারণে এই নির্বাচন স্মরণীয় হয়ে থাকবে। এই প্রথমবারের মতো ইলেকশনটা ছিল সবচেয়ে কম ভায়োলেন্স হয়েছে এই ইলেকশনে। আজকের মিটিংয়ে বলা হয় যে যেটাকে আমরা বলি যে সবচেয়ে ভালো ইলেকশন এর আগে সেই 1991 সালের পোস্ট এরশাদের পতনের পরে যে ইলেকশনটা হয়েছিল সেটাকে সোফার বলা হতো যে সবচেয়ে ভালো ইলেকশন। সেই ইলেকশনে 87টা কেন্দ্রে ভায়োলেন্স হয়েছিল। এবার যেটা হয়েছে খুবই মার্জিনাল, খুবই কম। অন্তর্বর্তী সরকারের সাফল্যের বিষয়েও কথা বলেন শফিকুল আলম। যে ধরনের ব্যুরোক্রেসি আমরা পেয়েছি আর যে ধরনের একটা ভঙ্গুর অর্থনীতি আমরা পেয়েছি, যেই ধরনের ইনস্টিটিউশন, সমস্ত ইনস্টিটিউশন ভঙ্গুর ছিল, সেই বিচারে আপনি যদি পুরো এই গভর্নমেন্টের কাজগুলো দেখেন, আপনি প্রত্যেকটা মন্ত্রণালয় ধরে ধরে আপনি দেখবেন। আমি বলছি না যে আপনি একটা দুটো জিনিস দেখবেন, আমি বলবো যে আমার পার্সোনাল অপিনিয়ন এরা 90% সফল। এস.এম. আরিফ, মাইটিভি, ঢাকা। জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
সন্ধ্যায় দুই নেতার বাসভবনে নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময় করতে গিয়ে সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করেন তারেক রহমান। আগামীর বাংলাদেশ গঠনে সকল দলকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। ইউসুফ আলীর রিপোর্টে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রতিদ্বন্দ্বী দলগুলোর প্রধানদের সাথে শুভেচ্ছা বিনিময় করার সিদ্ধান্ত নেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মাগরিবের নামাজ শেষে গুলশানে রাজনৈতিক কার্যালয় থেকে রওনা দেন তারেক রহমান। সন্ধ্যা 7টায় জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের বসুন্ধরার বাসায় পৌঁছান তিনি। এ সময় একান্তে শুভেচ্ছা বিনিময় ও সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন শীর্ষ দু নেতা। রাত 8:30টার দিকে সার্কিট হাউস রোডে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় পৌঁছান তারেক রহমান। একান্তে আলাপকালে আগামীর বাংলাদেশ গড়তে এনসিপির সহযোগিতা ও পরামর্শ কামনা করেন বিএনপি চেয়ারম্যান। দেশ গঠনে কল্যাণকর কাজে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে একমত পোষণ করেন নাহিদ ইসলাম ও তারেক রহমান। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, সরকারি দল ইতিবাচক ভূমিকা রাখলে 11 দল সহযোগিতা করবে, কিন্তু কোনো কর্মকাণ্ডে জনস্বার্থ বিঘ্নিত হলে জামায়াত সহ জোটভুক্ত দলগুলো জনগণের পক্ষে থাকবে। রোববার কিশোরগঞ্জ সফরকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। জামায়াত আমির বলেন, সংস্কার প্রস্তাবের জন্য যে গণভোট হয়েছে তার পুরোটাই মানতে হবে, এর কোনো খণ্ডিত অংশ জামায়াত দেখতে চায় না। এর আগে তিনি ইটনা উপজেলার শিমুলবাগ দক্ষিণ হাটি এলাকায় এক সমর্থক শাহ আলমের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং স্মরণ সভায় অংশ নেন। পরে নিকলি উপজেলার ছাতিচত্বর এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত আব্দুস সালামের পরিবারের সঙ্গেও সাক্ষাৎ করে তাদের খোঁজ খবর নেন। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সম্ভাব্য বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, আলোচনা হলে দেশ ও জাতির স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তা হবে। দুর্নীতি থেকে বের হয়ে আসতে হবে। 2 নম্বর হচ্ছে বিচার বিভাগ। বিচার বলতে কিছুই নেই আমাদের দেশে। দেখেন না এতগুলা ঋণের লাভ কেমনে চান্স পায়? এদের হাতে দেশ কিভাবে নিরাপদ হবে? হবে না। এবং এরা তো সবসময় নিজের স্বার্থ দেখে। এই জায়গাটায় এমন মানুষ যাওয়া দরকার যারা নিজের স্বার্থ দেখবে না, 18 কোটি মানুষের স্বার্থ। সেই 18 কোটি মানুষের স্বার্থ দেখলে কেউ ঋণখেলাপি হয় না। ঋণখেলাপি হইলে কেউ আবার নেতা হইতে চায় না, লজ্জিত হয়। যে জনগণের টাকা আমার পকেটে ঢুকে আছে, আমি দিতে পারছি না। তো আমরা স্বাধীন বিচার বিভাগ চাই এবং কারো উপর সামান্য কোনো অবিচার হলেই আমরা কিন্তু প্রতিবাদ করি। বিভিন্ন অভিযোগ থাকলেও শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করবে 11 দলীয় জোটের নির্বাচিতরা। একই সাথে সংসদ ও রাজপথে থাকবেন তারা। নির্বাচন কমিশনে নানান অভিযোগ জানানোর পর এমনটা জানিয়েছেন জামায়াত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। দুপুরে নির্বাচন কমিশনে ভোট গ্রহণ, গণনা ও ফলাফল ঘোষণায় বিভিন্ন অনিয়মের অভিযোগ জানায় 11 দলীয় জোট। এ সময় 32টি আসনে পুনরায় ফল গণনার জন্য আবেদন করা হয়। সাদিয়া হক মৌয়ের রিপোর্টে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নানান ধরনের কারচুপির অভিযোগ এনে নির্বাচন কমিশনে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছেন 11 দলীয় জোট। সকালে নির্বাচন কমিশনারদের সাথে বৈঠকের পর এসব অভিযোগের কথা জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। কমিশনের কাছে আমরা এটাও বলেছি, আপনারা তড়িঘড়ি করে গেজেট প্রকাশ করেছেন, কারণ 12 তারিখ ইলেকশন হয়েছে, 13 তারিখ রাত 11টায় গেজেট প্রকাশ হয়েছে। নির্বাচনে অসঙ্গতি ও প্রতিহিংসার প্রতিবাদ জানাতে সোমবার বিক্ষোভ মিছিল করবে 11 দলীয় জোট। রাজপথে থাকলেও 11 দল সংসদে যাবে বলে জানান হামিদুর রহমান আজাদ। আমাদের আমিরি জামাত 11 দলের মিটিং করে গত পরশুদিন প্রেস ব্রিফিং করে স্পষ্ট করে দিয়েছে যে সহিংসতা বন্ধ করুন। বন্ধ যদি আপনারা না করেন তাহলে আমরা রাজপথে নামতে বাধ্য হব। পার্লামেন্টে আমরা গঠনমূলক বিরোধী দলীয় ভূমিকা পালন করব, দেশ এবং জাতির স্বার্থে কথা বলবো। দেশকে আমরা পিছনে নিতে চাই না, সামনে নিতে চাই। সেই সেন্টিমেন্ট থেকে আমরা কাজ করার জন্য, ভূমিকা পালনের জন্য প্রস্তুত আছি ইতিবাচকভাবে। রাজনৈতিক দলগুলোর সাথে ইসির ভূমিকা প্রশ্নবিদ্ধ উল্লেখ করে 11 দলের নেতারা জানান, প্রয়োজনে আদালত ও ট্রাইব্যুনালের শরণাপন্ন হবেন তারা। আগামীর বাংলাদেশের জন্য একটা নতুন মাইলফলক, দেশে আইনের শাসন, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। সাদিয়া হক মৌ, মাই টিভি, ঢাকা।
তড়িঘড়ি করে 9 নিয়ম মেনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে প্রাপ্ত ফলের ভিত্তিতে গেজেট প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। দুপুরে নিজ কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানান। তিনি বলেন, দেশের সর্বস্তরের মানুষ নির্বাচনে অংশগ্রহণ করেছে। একটা ভালো নির্বাচন জাতিকে উপহার দিতে পেরেছে নির্বাচন কমিশন। ইসি আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ইসির তড়িঘড়ি গেজেট প্রকাশ করার প্রশ্নই আসে না। নিয়ম অনুযায়ী সব হয়েছে। শেরপুর 3 আসনের নির্বাচনের ব্যাপারে এখনো কমিশন সিদ্ধান্ত নেয়নি বলেও জানান তিনি। গেজেট প্রকাশের যে সময়কাল, এটি তো আমরা আরো আশাবাদী ছিলাম যে আরো আগে যদি দেয়া যেত ভালো হতো। তা আমাদের টিম, আমাদের নির্বাচন সংশ্লিষ্ট যারা মাঠ পর্যায়ে কাজ করেছেন, তারা অত্যন্ত দক্ষতার সাথে এই ফলাফল তৈরির কাজটি করেছেন এবং আমাদের এখানে নির্বাচন কমিশন সচিবালয়ে যারা সংশ্লিষ্ট ছিলেন, তারা রাত দিন পরিশ্রম করে এই গেজেটটি প্রস্তুত করার চেষ্টা করেছেন এবং এটি যথাসময়ে প্রকাশ হয়েছে। নির্বাচন কমিশন সেটি বিশ্বাস করে। পুরো রমজান মাস অর্থাৎ 18 ফেব্রুয়ারি থেকে সরকারি বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এর আগে পবিত্র রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। গত 5 জানুয়ারি পবিত্র রমজানে স্কুল বন্ধ রাখতে সরকারকে আইনি নোটিশ দেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ ইলিয়াস আলী মণ্ডল। নোটিশে বলা হয়, বাংলাদেশের 98% নাগরিক মুসলমান। বাংলাদেশ স্বাধীনতার পর থেকে রমজান মাসে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে। এটি আইন, প্রথা ও নীতি। তাই প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় রমজান মাসে খোলা রাখার সরকারের তর্কিত সিদ্ধান্ত অসাংবিধানিক। নোটিশে ক্লান্ত শিক্ষার্থীরা রোজা বিমুখ হতে পারে এমন আশঙ্কা ছাড়াও যানজট বাড়ার কথা উল্লেখ করা হয়। নোটিশের জবাব না পাওয়ায় এ রিট করা হয়। পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসী সহ বিশ্বের সকল মুসলিমকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এই শুভেচ্ছা জানান তিনি। বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, পবিত্র রমজান মাস আত্মসংযম, ত্যাগ, সহমর্মিতা ও আত্মশুদ্ধির মাস। এই মহিমান্বিত মাসে সিয়াম, দান সদকা ও ইবাদতের মাধ্যমে আত্মশুদ্ধি অর্জনের পাশাপাশি সকলের মধ্যে পারস্পরিক সহমর্মিতা ও সম্প্রীতি সহ মহান আল্লাহর সন্তুষ্টি, নৈকট্য লাভ ও ক্ষমা লাভের সুযোগ হয়। তিনি আরো বলেন, পবিত্র মাহে রমজান আমাদের ব্যক্তি ও জাতির জীবনে অন্যায়, দুর্নীতি ও অবিচার পরিহার করে ন্যায় ও কল্যাণ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অনুপ্রেরণা দেয়। এই মাস ইবাদত বন্দেগীর পাশাপাশি সত্যনিষ্ঠা, ন্যায়পরায়ণতা, সত্যতা ও পারস্পরিক সহমর্মিতা চর্চার মাধ্যমে নৈতিকতা ও মানবিকতার শিক্ষা দেয় এবং দরিদ্র ও বঞ্চিত মানুষদের প্রতি সকলের দায়িত্ববোধ জাগ্রত করে। ভোট পুনর্গণনার দাবিতে রংপুর জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে 3টি সংসদীয় আসনের বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা। নির্বাচনের ফলাফলে ভোট কারচুপি সহ নানা অনিয়মের অভিযোগ তুলে পুনর্গণনার দাবিতে এই কর্মসূচি পালন করেন তারা। প্রার্থীদের অভিযোগ, ভোট ইঞ্জিনিয়ারিং করে পূর্ব পরিকল্পিতভাবে তাদের হারানো হয়েছে। বিষয়টি দ্রুত নির্বাচন কমিশনে জানানোর আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর 4 ও রংপুর 6 পীরগঞ্জ সংসদীয় আসনের ফলাফলে ভোট কারচুপি সহ নানা অনিয়মের অভিযোগ তুলে ভোট পুনর্গণনার দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা। পরে রংপুরের 3, 4 ও 6 আসনের বিএনপির মনোনীত প্রার্থীরা ভোট পুনর্গণনার দাবিতে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেন। প্রার্থীরা অভিযোগ করে বলেন, ভোট ইঞ্জিনিয়ারিং করে তাদের হারিয়ে দেওয়া হয়েছে। এর সুষ্ঠু বিচার ও ভোট পুনরায় গণনার দাবি জানান তারা। ভোট কারচুপির অভিযোগ তুলে রংপুরের ডিসিকে অভিশাপ দেন বিএনপির প্রার্থীরা। আমরা শান্তিপূর্ণভাবে আমরা আইনের প্রক্রিয়া আমরা ইনশাআল্লাহ আমাদের বিজয় নিয়ে ইনশাআল্লাহ। প্রার্থীদের অভিযোগের বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। নির্দেশনা পেলে প্রয়োজনীয় ব্যবস্থার কথা জানান জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা। ভোট পুনর্গণনা চান
তার আবেদনটি আমাদের সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট সেটি যথাযথভাবে গ্রহণ করে এবং সেটি আমরা ওই দিনই আমাদের নির্বাচন কমিশন সচিবালয়ে পরবর্তী প্রয়োজনীয় নির্দেশনার জন্য আমরা সেটি প্রেরণ করেছি প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য। মাহমুদুল হাসান, মাই টিভি, রংপুর। স্থান পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে নতুন সরকারের প্রতি মানুষের প্রত্যাশাটা অনেক, আর তাই একটি টেকসই উন্নয়নের মাধ্যমে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়াটাই হবে জুলাই শহীদদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন। নির্বাচন পরবর্তী নতুন সরকার গঠনের প্রাক্কালে এমন প্রত্যাশা করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। জাহিদ আহমেদ বাবুর রিপোর্টে বিস্তারিত। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা মানুষের প্রধান এই মৌলিক অধিকার সহ নাগরিক অধিকার রক্ষায় দায়িত্বশীল ভূমিকা রাখেন সরকার। সে লক্ষ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে ক্ষমতায় অধিষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তাই নতুন সরকারের প্রতি সাধারণ মানুষের প্রত্যাশা, জুলাই পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে বিএনপি সরকার রাখবেন যথাযথ ভূমিকা। আমরা এমন একটা ইকোনমি ইনক্রিজ করতে চাই যেখানে সবাই সবার যোগ্যতা এবং মেধার ভিত্তিতে সবাই সবার মতন করে ব্যবসা বাণিজ্য সবকিছু করতে পারবে। কোনো একটা বিশেষ মহলকে আমরা সুযোগ দিতে চাই না, তার কোনো লং টার্ম। দেশে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে নতুন সরকারকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়াটাও জরুরি বলে মনে করেন কেউ কেউ। নতুন সরকার যে গঠিত হয়েছে তার কাছে একটাই আমাদের চাওয়া, সেটা হচ্ছে যে আমরা আগের যে সরকার যেরকম দেখেছি সেরকম যেন না হয়। নতুন সরকারের কাছে আমাদের মেয়েদের যেন নিরাপত্তা দেয়, সুস্থ সুন্দরভাবে একটা সুন্দর মানে দেশ যেন গঠন হয়। দেশটাকে আমার মনে হয় যে আমরা আরও উন্নতভাবে দেখব, কারণ আমাদের নতুন সরকার তিনি তার যে কন্যা জাইমা রহমান, ব্যারিস্টার জাইমা রহমান, উনি নারীদেরকে নিয়ে খুব বেশি সচেতন আমরা যা দেখেছি। আর জাইমা রহমান নিজেও একজন খুব সাকসেসফুল একজন নারী, তো উনি, আমি জানি, আমার মনে হয়, আমাদের বিশ্বাস যে উনি খুব ভালো কিছু করতে পারবে দেশের জন্য। নতুন সরকারের কাছে এটাই প্রত্যাশা যে দেশে যত উন্নত আরও হয়। দুর্নীতি থাকবে না, যেখানে চাঁদাবাজি থাকবে না, যেখানে বৈষম্যহীন সুন্দর একটা সমাজ গঠিত হবে, এটা আমরা চাই। শিক্ষার্থী সমাজের অনেকেই বলছেন একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় নতুন সরকারকে নিতে হবে কার্যকরী ভূমিকা। কিছু ধরনের সেক্টর আছে সেটা অবহেলা করে রাখা হয়েছে গত অনেক বছরে। ফর এক্সাম্পল লেদার সেক্টর, এগুলো নিয়ে গভর্নমেন্ট লুকস আফটার। আর ওভারঅল করাপশনের দিক দিয়ে বাংলাদেশ ইজ এট দ্য 12th, এটা খুব খারাপ। এটার জন্য বেটার হয়, এটা যে কোনো সরকার থাকলে উই শুড লুক আফটার ইট। আমাদের যে নতুন যে সরকার জনাব তারেক রহমান, ওনার দরকার যে বাংলাদেশের যে মানে সিন্ডিকেট সেক্টরটা ওটা আর কি দেখা আর কি, ঠিক আছে? কারণ বাংলাদেশের সিন্ডিকেটের কারণে অনেক ব্যবসায়ীরা কিন্তু অলরেডি ধ্বংসের পথে আর কি, যা দেখতেছি, ঠিক আছে? আর আমাদের যারা ইয়ং জেনারেশন আছি তাদেরকে একটু দেখা দরকার। ইনশাল্লাহ তাদেরকে যদি দেখে, ইনশাল্লাহ আমাদের কাজটা আরো আগে বাড়বে। আর নারীদের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি একটি দুর্নীতিমুক্ত প্রশাসন নিশ্চিত করা এখন সময়ের দাবি বলে মনে করেন তারা। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। এবারে অন্যান্য প্রসঙ্গ। দিনাজপুরের পার্বতীপুরে প্রতিনিয়তই বৈদ্যুতিক লাইনের তার, মোটর ও ট্রান্সফরমার চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এতে সেচ ব্যবস্থা ব্যাহত হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকেরা। চুরির সাথে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে প্রশাসন। বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন। 10 ইউনিয়ন ও পৌরসভা নিয়ে গঠিত দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় প্রকোপ আকার ধারণ করেছে বৈদ্যুতিক সঞ্চালন লাইন ও ট্রান্সফরমার চুরির ঘটনা। গত কয়েক মাসে উপজেলা পরিষদ সংলগ্ন হুগলিপাড়া থেকে সৈয়দপুর পর্যন্ত 17 কিলোমিটার বৈদ্যুতিক খুঁটির সচল লাইনের তার চুরির ঘটনা ঘটেছে, যা এলাকায় ইতোমধ্যে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। শুধু তাই নয়, উদ্বেগজনক হারে বেড়েছে সেচ কাজে ব্যবহৃত বৈদ্যুতিক তার, মোটর পাম্প, সাবমার্সিবল পাম্প ছাড়াও ট্রান্সফরমার চুরির ঘটনা। সেচ মেশিনের ঘরে তালা ভাঙিয়া 1000 ফিটের মতো তার চুরি হয়েছে। গত বছরও আমার তার চুরি হয়েছে, এবারও রানিং অবস্থায় তার চুরি করে নিয়ে গেছে। চোরদের অত্যাচারে আমার বর্তমান 2টা সেচ পাম্পেই অচল। বর্তমানে আমরা সেচ প্রকল্প চালাইতে হিমশিম খাইতেছি। গত 19 ডিসেম্বর হাবড়া ইউনিয়নের ফকিরপাড়া এলাকায় তার চুরি করতে গেলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তন্ময় নামে এক কিশোরের শরীর পুড়ে যায়। পরে রংপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এই ঘটনার পর নড়েচড়ে বসে প্রশাসন। সম্প্রতি চুরির ঘটনায় সাদিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটকের পর তার দেয়া তথ্যের ভিত্তিতে অভিযানে নামে পুলিশ, উপজেলা প্রশাসন, সেনাবাহিনী সহ বিজিবির যৌথ বাহিনী।
শুধু তাই নয়, সম্প্রতি চুরির সময় একটি পিকআপ সহ এলাকাবাসীর হাতে আটক হয় চোর চক্রের 4 সদস্য। দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি 2 এর অধীনে পরিচালিত গ্রাহকদের মধ্যে এখন পর্যন্ত প্রায় অর্ধশত ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন পল্লী বিদ্যুৎ সমিতি। স্পটে তাৎক্ষণিকভাবে জানতে পারলে গ্রাহকের অভিযোগের মাধ্যমে স্পটের লোককে এগুলো তদন্ত করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে আমরা থানায় এফআইআর দায়ের করেছি সবগুলোতেই। এদিকে অভিযানে বিপুল সংখ্যক মালামাল সহ 4 জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছে পার্বতীপুর মডেল থানা পুলিশ। চোর চক্রকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। চুরি করার সময় সাদিকুল নামের এক ব্যক্তিকে আমরা বৈদ্যুতিক তার ও তার কাটা যন্ত্র সহ আটকের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে পার্বতীপুর থানাধীন 2 জন ভাগড়ি ব্যবসায়ী, একজনের নাম হচ্ছে মাসুদ, একজনের নাম হচ্ছে সুমন, তার বাসা বাড়ি এবং দোকান হইতে বিপুল পরিমাণ বৈদ্যুতিক তার এবং ট্রান্সফরমারের ভিতরে থাকা যে তামার তার সহ চুরি যাওয়া প্রায় 7,71,000 টাকার মালামাল আমরা জব্দ করেছি। আব্দুল্লাহ আল মামুন, মাই টিভি, পার্বতীপুর।